সবাইকে স্বাগত। ইউজিসি নেট 2025 জুন এক্সামের বাংলার উত্তরপত্র নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার সুবিধার জন্য প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমি কোয়েশ্চেনগুলোকে ভাগ করে নিয়েছি। আলোচনার সাথে সাথে পরবর্তী পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নেবে তারও কিছু প্রস্তুতির টিপস বলে দেব আজকের আলোচনায়। তো প্রথমেই আসি ইউনিট 1 থেকে। ইউনিট 1 থেকে যে প্রশ্ন এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তথা বৈদিক ক্রিয়ার ভাব ছিল 5টি, খুবই সহজ প্রশ্ন। এরপরে যেটা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো একদম রামেশ্বর শয়ের বই থেকে তুলে দিয়েছে। আমি তোমাদের আগেও আলোচনায় বলেছি এবং বারবার এই কথাটা বলি, ইউনিট 1-এর জন্য বামনদেব চক্রবর্তী এবং রামেশ্বর শ এই দুটো বইকে ফলো করতে। এই দুটো বই থেকেই মূলত প্রশ্ন আসে, এবার একটু এদিক ওদিক তো আসবেই এবং সেটাকে ধরে রাখতে হয়। এবারে একদম রামেশ্বর শ থেকে তুলে ধরা। কেন বলছি? 3 নম্বর প্রশ্নটাই তার উদাহরণ। অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ কোন স্তরের ভাষার নিদর্শন? ক্লাসিক্যাল সংস্কৃত একদম এই লাইনটাই উল্লেখ করা আছে, যদি তোমরা রামেশ্বর শ খেয়াল করো দেখতে পাবে। কাজেই রামেশ্বর শ বইটা আমি বলবো, বারবার বলছি যে এটাকে কিন্তু তোমরা রাখো সঙ্গে। এরপর যুক্ত ব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহার। আমরা সবাই জানি প্রাচীন ভারতীয় আর্য খুবই সহজ প্রশ্ন, এবং বাংলা ভাষার উপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিষয়ে যে প্রশ্নগুলো এসেছে এটা রামেশ্বর শতেও পাবে, বামনদেব চক্রবর্তীতেও পাবে। এখান থেকে তোমরা উত্তর দেখতে পাচ্ছ। এবং এই অঞ্চল এবং প্রাকৃত ভাষা, এখান থেকে প্রশ্ন আমি প্রায় মক টেস্টেই দিয়ে থাকি। অঞ্চল প্রাকৃত ভাষা, তারপর কোন প্রাকৃত ভাষা থেকে কোন ভাষা এসেছে, আধুনিক ভাষা এসেছে বা তাদের নিদর্শন, এই কেন্দ্র করে একটা ভাষা থেকে স্তম্ভমূলক প্রশ্ন বা শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন কিন্তু এসেই থাকে। এই ধরনের ছকগুলো আমার বাংলার থেকে যে ভাষাতত্ত্বের পিডিএফ আছে সেখানেও কিন্তু খুব সুন্দর করে বোঝানো রয়েছে। যারা ভাষাতত্ত্বের পিডিএফটা ফলো করেছো, অনেকেই নিয়েছো, তো তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো আমার মনে হয় খুব সহজ হবে। যাই হোক, ইউনিট 1 থেকে 6টা প্রশ্ন এসেছে, আর সার্বিক আলোচনার মধ্য থেকে বলতে পারি যে প্রশ্নগুলো সহজ ছিল। এবং তোমরাও যখন পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তখন এই ইউনিট 1 থেকে রামেশ্বর শ বামনদেব চক্রবর্তীর যে বইগুলো ফলো করবে, সেখানে অবশ্যই বলে রাখি যে ভাষাতত্ত্বের কিছু, এই ভাষা নিদর্শন, তাদের যে কোন প্রাকৃত থেকে এসেছে বা কোথায় দেখা গেছে, কোথায় পাওয়া যায়, এগুলোর ছক করে করে পড়বে। যেমন কিনা ভাষাতত্ত্বের পিডিএফে আমি দিয়েছি। এই ছকগুলো করে থাকলে এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আসুক কিংবা সাধারণ প্রশ্ন আসুক, করতে কিন্তু খুব সহজ হয়। তুলনামূলক আলোচনার মাধ্যমে পড়তে বলবো। এরপর আসে ইউনিট 2-তে। ইউনিট 2-তে প্রথমেই চর্যাপদ থেকে প্রশ্ন এসেছে। খুবই কমন প্রশ্ন, কারণ চর্যাপদকে কেন্দ্র করে পদকর্তা, পদসংখ্যা এবং তাদের রাগ, এই ধরনের 3টে ছক কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তো সেখান থেকেই একটা ছক দিয়ে দিয়েছে। এরপর শ্রীকৃষ্ণ বিজয় থেকে অসুর বিনাশের অবিন্যস্ত, তার নামগুলো অবিন্যস্তভাবে দিয়েছে এবং সঠিক ক্রম উল্লেখ করতে হবে। ভীষণ কমন একটা প্রশ্ন, প্রায়শই মক টেস্টে দিয়ে থাকি আর পরীক্ষাতেও এসেছে, সহজ প্রশ্ন। চৈতন্য ভাগবতের আদিখণ্ডের হরিদাস বৃত্তান্ত কোন অধ্যায়? এটাও 3 নম্বরটা হবে। এবং শুধু তাই নয়, চৈতন্য ভাগবতের ভেতরে ঢুকতেই হলো না, তার ওপর থেকেই কিন্তু একটা সার্বিক যে প্রাসঙ্গিক তথ্যগুলো যদি আমরা খেয়াল করি তাহলেই কিন্তু এর উত্তর দিতে পারবো। চৈতন্য ভাগবতের আদিখণ্ড থেকে কমিবাগের অর্থ কী? নরক, এটা এসেছে। আর দস্যু কেনারামপালা থেকেও একই বলবো, যে শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে তথ্যগুলো দিয়েছে ঠিকই, কিন্তু যে তথ্যগুলোকে উল্লেখ করেছে তার জন্য আমাদের খুব খুঁটিয়ে কিন্তু পড়তে হয় না, সেখান থেকে উত্তর পাওয়া যায়। চর্যাপদ থেকে একই, প্রথমেই বলেছি যে পদসংখ্যা, পদকর্তা, এগুলো আমাদের খেয়াল করতে হয়। যারা চর্যাপদের পিডিএফটা কিনেছো আমার বাংলার থেকে, তাদের বলবো, তারা আমাকে অনেকে জানিয়েছে যে অনেক হেল্প পেয়েছে, এবং আমি অন্যদেরও বলবো যে যদি সম্ভব হয় চর্যাপদের পিডিএফটা কিন্তু সংগ্রহ করতে পারো। তোমাদের চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো আসে তার সমস্ত প্রশ্নই তুলে ধরা হয়েছে কিন্তু পিডিএফে, এবং খুব সুন্দরভাবে চর্যাপদের বা ভাষাতত্ত্বের পিডিএফগুলো বানানো হয়েছে। নিজে থেকেই বলছি, কারণ এগুলো আমরা ফিডব্যাক পাই। তো যদি সম্ভব হয় সংগ্রহ করো, যদি সম্ভব না হয় যেভাবে আলোচনা করা হচ্ছে চ্যানেলে সেগুলোকে ফলো করে নিজেরা বানিয়ে নাও। যাই হোক, এরপর আসছে শিবায়ন কাব্যের চাষপালা থেকে সেই শুদ্ধ অশুদ্ধ মন্তব্য, যেগুলো একটু ছিল, আমি ভুলগুলো ঠিক করে দিয়েছি, দিয়ে সেখানে তোমাদের উত্তর দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ।
এরপর মহাভারতের আদি পর্ব থেকে। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা বলবো শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ডের কয়েকটা উদ্ধৃতি দিয়েছে, তার ক্রম উল্লেখ করা। এটা কিন্তু গাদার মধ্যে ছুঁচ খোঁজার মতন প্রশ্ন, এবং এই রকম ধরনের প্রশ্ন কিন্তু আসবেই। এবার এই প্রশ্নটা ভেবে যে ইউজিসি নেট খুব বাজে, খুব খারাপ প্রশ্ন দিয়েছে, বা এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করব ম্যাম, এ নিয়ে প্যানিক করার কোনো ব্যাপার নয়। আমরা জানি, আমরা সারা জীবন যা মাধ্যমিক থেকে পরীক্ষা দিয়ে এসেছি তার 80% প্রশ্ন মোটামুটি পারি, আর 20% প্রশ্ন এমন থাকে যে সেই প্রশ্ন কোথা থেকে দেবে, কিভাবে করব, করা সহজ নয়। কিছুটা আন্দাজে করি বা কিছুটা খুব পারদর্শিতার সাথে করা হয়। কাজে এই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে প্যানিক করার দরকার নেই। এই প্রশ্নটা সেই 20% প্রশ্নের মধ্যে পড়ছে। যাই হোক, এখান থেকে আমি নিজেও বই দেখেই তোমাদের এই উত্তরটা ঠিক দেখেছি, মানে আমার নিজেরও খেয়াল ছিল না, এবং খেয়াল থাকা আমার জন্য বলছি সম্ভব নয়। অনেকেই পারে হয়তো, কিন্তু আমি পারতাম না। কাজে এই নিয়ে আমি লোকজনকে প্যানিক করতে বারণ করব। এরপর মনসামঙ্গল কাব্যে কার ষড়যন্ত্র, কমলাকান্ত ভট্টাচার্যের। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষেত্রে আমি বললাম যে তার উত্তর বুঝি, মানে প্রশ্নটা শক্ত বা ওই 20%-এর মধ্যে পড়ে, যেগুলো করা যায় না। কিন্তু একইভাবে কমলাকান্ত ভট্টাচার্যেরও ক্রম দিয়েছে, কিন্তু এটাকে আমি ওই 20%-এর মধ্যে ফেলতে পারবো না। কেননা বারে বারে কহরানি গৌরী আনিবারে, এটা আমরা অনার্স লেভেল থেকে করে আসছি। এই পদের প্রতিটা লাইন আমাদের মুখস্থ থাকা দরকার। কিছু ভক্তের আকুতি, কিছু আগমনী বিজয়ার পদ, কমলাকান্ত আর রামপ্রসাদ সেনের এই পদগুলো বারবার পড়ে মুখস্থ হয়ে যাবারই কথা। এরকম বৈষ্ণব পদও কিছু আছে যেগুলো বারবার পড়ে মুখস্থ হয়ে গেছে। সেখান থেকে যদি কোনো ক্রম দেয়, সেটাকে কিন্তু ওই 20%-এর মধ্যে আমরা ফেলতে পারি না। সেটাকে আমরা, মানে আমাদেরকে তৈরি করাই উচিত এই ধরনের প্রশ্নগুলো ক্রমমূলক প্রশ্নের জন্য। এবং পরবর্তীকালেও তোমাদের বলবো যে এইভাবে লাইন দেখে কিন্তু প্রশ্ন তৈরি করো। ওভারঅল ইউনিট 2 থেকে 11টা প্রশ্ন এসেছে, আমরা দেখতেই পাচ্ছি, এবং প্রশ্নগুলো মোটামুটি সহজ। এ নিয়ে বলার, মানে আর কোনো বলার অপেক্ষা রাখে না। একটা প্রশ্ন একটু শক্ত এসেছিলো, এবং সেরকম প্রশ্ন দিয়েই থাকবে প্রতি বছর ডেট, তা নিয়ে বলা যায় না। এরপর ইউনিট 3-তে প্রথমেই এসছে সাধের আসন থেকে। সাধের আসন থেকেও এই প্রশ্নটাও ওই 20%-এর মধ্যে পড়ে না পড়ে এরকম মাঝামাঝি একটা ব্যাপার, কারণ সাধের আসন একটা কাব্য, অনেক বড় কাব্য, এবং সেখান থেকে একটা লাইন তুলে দিয়েছে। এবার যদি আমি প্রত্যেকটা যে স্বর্গ আছে সেই স্বর্গের মানে বুঝে একবার পড়ি বা 2-3বার রিডিং পড়ে রাখি, যে এই স্বর্গটাতে কি বিষয় বলতে চেয়েছে বা পরের স্বর্গটাতে কি বিষয় বলতে চেয়েছে, কি ভাব প্রকাশ পেয়েছে, কারণ বিহারীলাল চক্রবর্তী ভাব বিষয়ী কবিতা লিখতেন, ভাববাদী। তো সেক্ষেত্রে সেই ভাবনা অনুসারে কিন্তু আমরা একটা উত্তর দিতে পারবো বা উত্তর আন্দাজ করতে পারবো। এখানেও যেমন মায়া থেকে নেওয়া হয়েছে, যে মায়া স্বর্গের মধ্যে কি বোঝানো হয়েছে সেই দেখে কিন্তু এই উত্তর আমরা বের করতে পারতাম। তো সেদিক থেকেও ওই 20% মধ্যে ফেলতেও পারি, নাও পারি। একটু বুদ্ধি খাটিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। আচ্ছা, সমর সেনের কবিতায় আমার অনেক ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে তারা দেখে এসেছে ক্লান্ত শব্দটির ব্যবহার পাওয়া যায়, এবং তাদের মনে হয়েছে যে সবেতেই তো আছে ক্লান্ত, তাহলে বুঝি ভুল। কিন্তু না, প্রশ্ন ভালো করে খেয়াল করবে, ক্লান্ত শব্দটির ব্যবহার পাওয়া যায় না লেখা ছিল। এবং এই সমর সেনের কবিতাতে ক্লান্ত, রাত্রি, দুঃস্বপ্ন, স্বপ্ন, এই ধরনের কিন্তু প্রায় কাছাকাছি নিঃসঙ্গ, নির্জন শব্দ কিন্তু রয়েছে। কাজে সমর সেনের কবিতাতে এমনকি চরণ সংখ্যাও এক, তাই কবিতাগুলোকে ভালো করে ফলো করতে হবে। এবং শুধু তাই নয়, কবিতার প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ ফলো করতে হবে। তোমাদের এবারের নেটের প্যাটার্ন, জুন 2025-এর যে নেট কোয়েশ্চেন, সেখানে কিন্তু এটাই বলছে যে প্রত্যেকটা শব্দ খেয়াল করতে কবিতার। অন্যান্য প্রশ্নগুলোকেও যখন খেয়াল করবে সেই একই জিনিস লক্ষ্য করবে। পরেরটাই আসছে গোধূলি সন্ধির নৃত্য। গোধূলি সন্ধির নৃত্য থেকে ক্রম এসেছে খুব সহজ, কারণ গোধূলি সন্ধির নৃত্য এমন কিছু বড় না, খুবই একটা ফেমাস কবিতা, জীবনানন্দ দাশের কবিতা। এই ধরনের কবিতাগুলো কিন্তু আমাদের বারবার পড়ে মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ করার জন্য পড়তে বসবে না, আমি আবারও বলছি, বারবার পড়তে থাকবে, যখনই সময় পাবে পড়তে থাকবে, মনে মনে আওড়াতে থাকবে। যেমন করে আমরা গান আওড়াই আমাদের পছন্দের, ঠিক সেইভাবে যদি কবিতাগুলো আওড়াতে থাকো মনে মনে, কোথায় ভুলে গেলাম সেখানটা আরেকবার দেখে নিলাম। এখন গুগল সার্চ করলেও কবিতা পাওয়া যায়, সহজে দেখা যাবে যে বই খুলতে হবে এমন কিছু ব্যাপার না। তাহলে কিন্তু এই যে বারবার আটকাবে আর দেখবে, তাহলে কিন্তু ওই যে আমার ওখানটা আটকে ছিল এরকম একটা বিষয় মনে থাকবে, এবং সেখান থেকে শব্দগুলো বা চরণ কার পরে কোনটা আছে আমাদের খেয়াল হয়ে যাবে।
কাজে গোধূলি সন্ধি নৃত্য থেকেও প্রশ্নটা সহজই ছিল। এরপরের যে প্রশ্নটা, এটা কিন্তু একটু ভাবায়, 20%-এর মধ্যে ফেলবো না, কিন্তু প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে এই জীবনানন্দ দাশের সিন্ধু সারস কবিতা। দেখো, শুদ্ধ অশুদ্ধ তো দিয়েইছে, কিন্তু শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন তো দিয়েছে, শুধু তাই নয়, প্রত্যেকটা শব্দকে তোমাদের খেয়াল রাখতে বলবে, যে শুধু গান লাইনগুলোকে খেয়াল রাখলে হবে না, হৃদয়ের আনন্দ গান নয় বিরস গান হবে। বা ধরো, বিষণ্ণ পৃথিবী ছেড়ে একে একে নয় দলে দলে নেমেছিল সবে হবে। যে লাইনগুলো আমার মনে আছে আমি সেগুলোই আলোচনা করলাম আপাতত, এবং সেটাকেই খেয়াল করে আমি উত্তর দিয়েছি। তো এই যে এই ধরনের শব্দ, মানে তাহলে কি বারবার পড়ে পড়ে আমাদের হবে যে না না এখানে তো এই শব্দটা ছিল না, এরকম শব্দ হবে হয়তো, এই ভাবনাটাকে কিন্তু আনতে হবে। ভালো প্রশ্ন এসছে, ভেবে চিন্তে উত্তর দিতে হবে, একটু সামান্য বুদ্ধি খাটিয়ে কিন্তু এই উত্তরগুলো করা যাবে। এর পরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমি বলবো যে 20%-এর মধ্যে আমি ফেলতে পারি। কেননা এই যে সুভাষ মুখোপাধ্যায়ের কাল মধুমাস যথেষ্ট বড় একটা কবিতা, এবং সেখান থেকে যদি শুদ্ধ অশুদ্ধ দেয় বা ক্রম দেয়, তাহলে সেক্ষেত্রে সেইগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তো সেজন্যই দেখো যে কোনো মিল পরপর পরপর কবিতা থেকে দিয়েছে তা কিন্তু নয়, বিভিন্ন অংশ থেকে কবিতার লাইনগুলোকে তুলে দিয়েছে এবং সেখান থেকে খেয়াল রাখতে বলেছে যে কোনটা শুদ্ধ, কি আছে, কোথায় ভুল আছে, বা তার যদি ক্রমও দেয়। তোমাদের কবিতাতে ইউনিট 3-তে স্মৃতিসত্তা ভবিষ্যৎ, কাল মধুমাস, তারপর গান, জল দাও, এই কবিতাগুলো একটু বড় বড়, এবং এখান থেকে যদি ক্রম বা স্তম্ভ শুদ্ধ অশুদ্ধ দেয় তাহলে একটু চাপের হয়ে যায়। এবং সেক্ষেত্রেও এই একই, যদি তৈরি হতে হয় ইউজিসি নেটের জন্য এবং একটা বেটার জেআরএফের আশা করি, তাহলে কিন্তু এই কবিতাগুলোরও লাইন, শব্দ, এগুলো আমাদের খেয়াল করতে হবে, এবং তার জন্য একটাই ওয়ে বারবার পড়তে হবে। চরণ থেকে দিয়েছে, চরণ এবং কবিতা খুবই কমন প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসবেই, এবং এর জন্য কবিতাগুলো জেনে থাকলেই মুখস্থরও দরকার নেই, উত্তর কিন্তু করা যাবে। আচ্ছা, সংবর্ত থেকে দিয়েছে শূন্যস্থান, খুবই সহজ একটা শূন্যস্থান দিয়েছে। কবিতা মানেই আমাদের শূন্যস্থান তৈরি করতে হবে, কবিতা ছোট গল্প মানেই শূন্যস্থান তৈরি করতে হবে, মাঝে সাঝে উপন্যাস থেকেও শূন্যস্থান এসে যায়। আর বিষ্ণুদের জল দাও থেকে, জল দাও একটা বড় কবিতা, সেখান থেকেও মানে মোটামুটি বড় কবিতা, তো সেখান থেকেও দিয়েছে। আচ্ছা, মেঘনাদবধ কাব্য থেকে, মেঘনাদবধ কাব্য থেকে যে প্রশ্নটা দেয়, সেই প্রশ্ন মানেই এরকম মনে হতে পারে যে যে গাদার মধ্যে ছুঁচ খোঁজা, কিন্তু এবারের মেঘনাদবধ কাব্য যদি খেয়াল করি, প্রত্যেকটা স্বর্গ থেকে যে যে চরণগুলো তুলে ধরেছে, তুমি যদি স্বর্গের প্রসঙ্গ জানো, যেটা কিনা সাধের আসনের ক্ষেত্রে বললাম, এবং কাব্য থেকে আমাদের এইভাবেই প্রস্তুতি নিতে হয়, স্বর্গের কি বলতে চেয়েছে, কি প্রসঙ্গ, সেগুলো জানতে হয়, এবং কিছু লাইন, মেন লাইনকে ইন্ডিকেট করে রাখতে হয়, এবং সেই তার ভাব প্রসঙ্গে আমরা বাকি লাইনগুলো বুঝে যেতে পারি যে হ্যাঁ এইটা এই স্বর্গ থেকেই দিয়েছে। এরকম যদি একটা দুটো স্বর্গ আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু অপশান থেকে আমরা বুঝে যাব যে কোন উত্তরটা হতে পারে। তো কাব্য থেকে তোমাদের প্রস্তুতি এইভাবে নিতে হবে, এবং পরবর্তী প্রশ্নের জন্যও, মানে পরবর্তী যে ডিসেম্বরের পরীক্ষাটা হবে ইউজিসি নেটের, সেক্ষেত্রেও বলবো যে তোমরা এইভাবেই প্রস্তুতি নেবে, কেননা মেঘনাদবধ কাব্য থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন প্রতিবারেই দিয়ে থাকে, এবং এই ধরনের প্রশ্নই দিয়ে থাকে যে কোন স্বর্গ থেকে এসেছে, ইভেন শূন্যস্থানও দিয়ে দিতে পারে। তো শূন্যস্থানটা একটু হয়তো চাপ হয়ে যায়, যদি প্রসঙ্গটা বুঝি বা লাইনটা বুঝতে পারি তাহলে ঠিক আছে, আর যদি না বুঝতে পারি কিন্তু তখন একটু চাপ লাগে। কিন্তু এই চরণ স্বর্গ এটা সহজ। তো এখানে প্রত্যেকটা স্বর্গের প্রসঙ্গ বা কী বলতে চেয়েছে, কেমন ধরনের বলা বক্তব্য রয়েছে, সেগুলো যদি আমাদের খেয়াল করতে পারি বা আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু এই উত্তরগুলো আমরা দিতে পারবো, এবং সেইভাবেই তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য তৈরি করতে হবে। ইউনিট 3 থেকে এসেছে 9টা প্রশ্ন, বড় কবিতা থেকে বলবো, আর বাকি সব কিছু মোটামুটি কমনই রয়েছে, তবে বড় কবিতাগুলো থেকে, কাব্য থেকে একটু প্রস্তুতি নিতে হবে, এবং এই দিকেই যাচ্ছে ইউজিসি নেটের প্রশ্ন, যদি আমরা বিগত কয়েকবারের প্রশ্ন খেয়াল করি। তো এরপর আসে ইউনিট 4, উপন্যাস। উপন্যাস থেকে প্রথম যে প্রশ্নটা রেখেছে ভীষণ সহজ প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা থেকে দিয়েছে, স্বামী এবং স্ত্রীর নাম। সকলেরই চোখ বন্ধ করে, মানে হাসতে হাসতে নাচতে নাচতে উত্তর দিয়ে দেবার কথা। তো যাই হোক, এরপর তিতাস একটি নদীর নামের থেকেও ভীষণ সহজ প্রশ্ন দিয়েছে, কোন গাছ লাগিয়েছে। তারপর তোমার রাধা উপন্যাস থেকে কোন গানটি গেয়েছে, রাধা উপন্যাস, তিতাস একটি নদীর নাম, এত বড় উপন্যাস কিন্তু সেখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে খুব সহজ সাধারণ প্রশ্ন দিয়েছে।
শ্রীকান্ত উপন্যাস থেকেও তাই সহজ প্রশ্ন এসেছে। নির্বাস উপন্যাস থেকে শুদ্ধ অশুদ্ধ এসেছে, অর্থাৎ আমাদের তথ্যমূলক প্রশ্নের দিকে কিন্তু জোর দিতে হবে। আমি অনেককেই দেখেছি যে সাধারণ তথ্যগুলোকে অনেকেই এড়িয়ে দেয় যে এ তো সহজ, আমরা একটু স্তম্ভ দেখি, আমরা একটু, তা না। উপন্যাস পড়তে হবে, ছোট গল্প পড়তে হবে। তোমাদের ইউজিসি নেট যে কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করছে ইদানিং 2-3 বার বিগত, যে ওইসব প্রাসঙ্গিক তথ্য বাদ দাও। কোন কবিতা কবে প্রকাশিত হয়েছে, কোন কবিতার কবে কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে, কোন ছোট গল্প কোন গল্পগ্রন্থের অন্তর্গত, এইসব বাদ দাও। টেক্সট পড়ো, টেক্সটের দিকে খেয়াল দাও, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দের দিকে খেয়াল দাও। ইউজিসি নেট কিন্তু সেটাই বারবার ইন্ডিকেট করছে। তো নির্বাস উপন্যাস থেকেও তথ্যগুলো খেয়াল রাখলে এই শুদ্ধ বিকল্প চিহ্নিত করা যেতে পারে। আমি মোটামুটি যেগুলো ঠিক আছে দাগ দিয়েছি, যেটা একটু ভুল আছে আমার খেয়াল ছিল আমি সেই জায়গাটায় ভুল করে দিয়েছি। হুতুম প্যাঁচার নকশা। আচ্ছা, এখানে তোমাদের পরপর দুটো উদ্ধৃতি অবিন্যস্তভাবে দিয়েছে, ক্রম উল্লেখ করতে বলেছে। একটা হুতুম প্যাঁচার নকশা আর একটা হচ্ছে পথের পাঁচালী। প্রথমে হুতুম প্যাঁচার নকশা প্রসঙ্গে আসি। হুতুম প্যাঁচার নকশাতে গিয়ে একটা বিষয় জায়গা থেকে নিয়েছে এবং সেখানে তার বেশ কয়েকটা, ধরো 2-3টে পাতা জুড়ে লাইনগুলোকে তুলে বিশেষ একটা প্রসঙ্গকে কেন্দ্র করে নিয়েছে। তো সেখান থেকে আমরা যদি প্রসঙ্গগুলো মনে রাখতে পারি, তো কিভাবে মনে রাখবো, এগুলো কি মনে রাখা যায়? ওই একই বলবো যে বারবার পড়ো, গল্পটাকে বারবার পড়ো, উপন্যাসটাকে বারবার পড়ো, এতবার পড়তে থাকো যে তোমাদের প্রায় কণ্ঠস্থ হয়ে যায়। আমরা যখন গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে যখন কোনো কোয়েশ্চেন রেডি করতাম, সে এতবার পড়তাম বা সেখান থেকে কিভাবে ভেঙে চুড়ে প্রশ্নের উত্তর রেডি করা যায়, একটু ডিফারেন্ট কিভাবে হয় সেই উত্তর, তার জন্য আমরা বারবার টেক্সটটাকে পড়তাম, কারণ টেক্সটের বিকল্প হয় না। ওই রেফারেন্স বই থেকে উত্তর টোকা যায় না, সেই উত্তরে ভালো নাম্বার পাওয়া যায় না। তো এর ফলে কি হতো যে আমরা বারবার যখন টেক্সট পড়তাম এবং সেই প্রশ্নগুলো নিয়ে যে কী বলতে চাইছে, এটাই কি বলতে চাইছে, এর ছাড়া আর কি বলতে চাইছে, যখন এইসব ভাবতাম তখনই কিন্তু ওই বারবার টেক্সট পড়ার ফলে আমাদের প্রায় গল্পও মুখস্থ হয়ে যেত। তো তোমাদেরও সেই জায়গায় আসতে হবে। গল্প বলো, উপন্যাস বলো, যে এই আছে, কবিতা বলো, এগুলো কিন্তু এই বারবার পড়ার ফলেই মুখস্থ হবে। তো হুতুম প্যাঁচার নকশা থেকেও এই ক্রমটা আপাতভাবে যদি মনে হয় শক্ত, কিন্তু বারবার যদি পড়ো তাহলে দেখবে যে সহজই। এবং আমার এরকম স্টুডেন্টও আমি পেয়েছি যারা কিন্তু এগুলোর উত্তর খুব সহজভাবে দিয়েছে। আমি যখন ক্লাসে কোয়েশ্চেন করেছি বা তাদের পরীক্ষা নিয়েছি, তারা কিন্তু দিতে পেরেছে। তো তারা যখন দিতে পেরেছে বাকিরাও পারবে। তো এইভাবে তৈরি করো। এবার পথের পাঁচালী উপন্যাসের ক্ষেত্রে বলবো। পথের পাঁচালী উপন্যাসের ক্ষেত্রে যেটা দেখলেই তোমাদের প্রথমে মনে হবে যে হুতুম প্যাঁচার নকশাতে তো কোনো একটা বিশেষ প্রসঙ্গ থেকে ক্রম দিয়েছে, কিন্তু পথের পাঁচালী উপন্যাসে কি করেছে, এক একটা অধ্যায় কোন কোন পরিচ্ছেদ পরপরও না, আমি পাশে লিখে দিয়েছি, একটা 18 নম্বর পরিচ্ছেদ, একটা 5 নম্বর, একটা 24 নম্বর, একই ধরনের প্রশ্ন। তাহলে কি এটা 20%-এর মধ্যে পড়বে যে প্রশ্নের উত্তর আমি করতে পারবো না? না, সেটাও না। এই প্রশ্নটাও খুব সহজ প্রশ্ন, আমি বলবো ভীষণ সহজ প্রশ্ন। কারণ এর উত্তরটাতে দেখো, সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই, বুড়িকে ইন্দির ঠাকুরন। ইন্দির ঠাকুরনের প্রসঙ্গ কিন্তু একদম প্রথমেই আছে, তারপরে যে আমাটির ভেপু অংশেতে কিন্তু আর ইন্দির ঠাকুরন নেই। তো এবার ইন্দির ঠাকুরনের প্রসঙ্গ যেহেতু প্রথমে রয়েছে, তাহলে আমরা দেখব যে বি প্রথমে থাকবে আমার ক্রমে। বি প্রথমে একটাই অপশানে আছে, কাজে একটু বুদ্ধি এদিক ওদিক খাটালেই কিন্তু এর উত্তরের মতন সহজ প্রশ্ন হয় না। এবার যদি হয় যে এরকম হয়তো দিল না পরের বার, তখন কি করব? তখন আমাদের যেটা করতে হবে, দেখো একটাতে আছে নীরেনের প্রসঙ্গ, একটাতে আছে ডাইনিটা জেলে পাড়া, ডাইনি মানে আতুরি বুড়ির প্রসঙ্গ। তারপর ধরো ওই আগুন দিয়েই আগুন জ্বালানো যায়, এখানটাতে হচ্ছে তোমার দুর্গা মারা যাচ্ছে, ওই প্রসঙ্গ তোমাদের খেয়াল রাখতে হবে যে কার প্রসঙ্গ আসছে, এবার সেগুলো কোন পরিচ্ছেদে আসছে। পথের পাঁচালীর পিডিএফে এইভাবে তুলে ধরা হয়েছে। যাদের কাছে আছে খুব ভালো, যাদের কাছে নেই বা কিনতে পারছো না এই মুহূর্তে, তারা এইভাবে তৈরি করো যে কোন কোন প্রসঙ্গ আছে প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা ছোট গল্প থেকে কোন প্রসঙ্গ আছে, সেটা কত নম্বর পরিচ্ছেদে আছে, বা একটা পরিচ্ছেদের মধ্যে কোন কোন প্রসঙ্গ আছে এবং কার পরে কোনটা আছে, সেইভাবে যদি তৈরি করে রাখো তাহলে কিন্তু এই ক্রমমূলক প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ হবে। এবং পরবর্তী পরীক্ষাতেও, মানে তোমার ইউজিসি নেট ডিসেম্বরের যে পরীক্ষাটা হবে, সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে এবং তার জন্য প্রস্তুতিটা এইভাবে নিলে সহজ হয়ে যাবে। এরপর
তুঙ্গভদ্রার তীরে থেকে সহজ প্রশ্ন, কারণ যে নিজেকে কে বেশি বুদ্ধিমান মনে করে এবং যার বুদ্ধি কম, উদাহরণ অনুযায়ী এই অপশন অনুযায়ী চিপিটকি একমাত্র রয়েছে। বিষবৃক্ষ উপন্যাস, এই প্রশ্নটা থেকে আমি মক টেস্টে বা আগের ক্লাসেও আমি করিয়েছিলাম, এই প্রশ্নটাই করিয়েছিলাম। যারা ক্লাস করেছিলে, মক টেস্ট দিয়েছিলে, তাদের কাছে খুব সহজ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে, মানে বর্ণনামূলক লাইনগুলোও উপন্যাস থেকে আমাদের খেয়াল করতে হবে। শুধু উপন্যাস না, ছোট গল্প থেকেও আমাদের খেয়াল করতে হবে ক্রমমূলক প্রশ্নের জন্য। যাই হোক, ইউনিট 4 উপন্যাস থেকে 9টা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি বলবো একটু বুদ্ধি খাটালে ওভারঅল সহজ প্রশ্ন এসেছে। ইউনিট 5 ছোট গল্প। ছোট গল্প থেকে প্রথমে যে প্রশ্নটা দিয়েছে সেটা আমার কাছে খটোমটো লেগেছে। তোমরা দেখো কি বলবে, আমাকে কমেন্টে জানিও তোমাদের মতামত। গরম ভাত ও নিছক ভূতের গল্প থেকে প্রথম প্রশ্নটা এসেছে। এই প্রথম প্রশ্নে কদিন ধরে সেই কলমি শাক সেদ্ধ আর ফ্যান ভাত চলছে, এই লাইনটা ছাড়া আমার বাকি লাইনগুলো মনে হয়েছে যে ভুল। আমি সবগুলো দিয়েছি। প্রথমটায় নিচু বাঁধরা উঁচু বাঁধ হবে, পেটে দুটো ভাত খেতে নেই, ওটা ভাতটা থাকবে না, পেট পুরে দুটো খেতে পাই, এটা হবে। মানু তো নেই, ভানু হবে। আর নির্বাণ রাগ করে বলল, ওঝা তোদের শালা এই বুদ্ধি, এখানে সংলাপটা আরও অনেক বড় আমার মনে হয়েছে, বড় ছিল, এরকম ছোট ছিল না। তো এইগুলোকে কেন্দ্র করে আমার একটা মনে হয়েছে ঠিক হবে, কাজেই আমার মনে হচ্ছে প্রশ্নটা ভুল আছে। তোমাদের যদি কিছু মনে হয় বা অন্য কিছু মনে হয়, আমার সাথে নাও মিলতে পারে বা আমি ভুল হতে পারি, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপর নিম অন্নপূর্ণা থেকে শূন্যস্থানে এসেছে। তারপর সমুদ্র গল্প। হ্যাঁ, তোমাদের ছোট গল্পের ক্ষেত্রে যে প্যাটার্নটা ফলো করেছে, যে ছোট গল্পের যে চরিত্রগুলো রয়েছে তাদের সেই চরিত্রের মধ্যে যে সংলাপগুলো রয়েছে, সেই সংলাপগুলো মানে একে অপরের সঙ্গে যে কথোপকথন চলছে, সেই কথোপকথন থেকে তাদের কথোপকথনকে কেন্দ্র করে ক্রম এসেছে। এই জিনিসটা কিন্তু এর পরের বারের জন্যও খেয়াল করতে পারো, শুধু উপন্যাসে নয়, শুধু ছোট গল্পে নয়, উপন্যাসের জন্যও বলবো। তো আগের কিছু বারে দিচ্ছিল যেমন তোমার যে প্রকৃতিকে কেন্দ্র করে মিল, সেটাকে তাকে কেন্দ্র করে স্তম্ভ, বা বিভিন্ন চরিত্রকে কেন্দ্র করে তাদেরকে কেন্দ্র করে স্তম্ভ। তো এবারে কিন্তু এই জিনিসটা ফলো করছে। তো এবারে যখন দিয়েছে নেক্সট বারেও দিতে পারে, একটা দুটো প্রশ্ন তো থাকবেই। সমুদ্র গল্প থেকে দিয়েছে, আমি অপশান দিয়ে দিয়েছি, উত্তর তোমরা দেখে নাও। এখানে তো ওই ওদের যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কথা বলা চলছিল কথক আর হেনার মধ্যে, সেখান থেকে তুলে ধরেছে। এই একই প্যাটার্নের প্রশ্ন এর পরেও আমরা পাবো। যাই হোক, প্রতিবেশীর বর্মী বাক্স, এখান থেকে এটা বলে রাখি যে গম্বুজের ভেতরকার এই আবিষ্কার করিয়াছি, অনেকেই মনে করবে পুঁথি বা ছেঁড়া হলদে কাগজ, কিন্তু এটা আসলে প্রতিবেশীর ছেলে বলছে। সে একটা নির্জন স্থান আবিষ্কার করেছে এবং সে কোথায় বলছে, তার যে লেখা ডায়েরিটা সেখানে এই লাইনটা রয়েছে। অনেকেই এটা ভুল করে ফেলেছো, আমাকে জানিয়েছো, তো এটাই নির্জন স্থান হবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, যে একটু ব্যতিক্রমী যে লাইনগুলো সেগুলো কিন্তু আমাদের বইতে আন্ডারলাইন দিতে হবে বা মার্ক করে রাখতে হবে। এরপর এই প্রশ্নটা তো আমি দিয়েইছিলাম মক টেস্টে, বিষয়েরই ভাবনা অসার হবে, প্রভাত মুখোপাধ্যায়ের গল্প থেকে নেওয়া। আচ্ছা, তারপর যেটা, যে বিভিন্ন ছোট গল্প থেকে উক্তি এবং চরিত্র দিয়েছে। এখানেও দেখো, এবার বর্ধমানে নিব, বর্ধমানে যাবার প্রসঙ্গ কোথায় আছে, জাতুধানে, সাজুয়া বলবে। বা ধরো মোতালেব, মনের সুখী গতরের সুখ, এই ধরনের লাইন, এই গতর, এই লাইন ওয়ার্ডটাই ব্যবহার করেছেন নরেন্দ্রনাথ মিত্র রস গল্পে। তো সেখান থেকে এবার একটা দুটো পেয়ে গেলেই কিন্তু বাকি অপশান আমরা উত্তর দিতেই পারবো। তো সে মানে এবারের অপশানগুলোও সহজ এসেছে, যেমন পথের পাঁচালীটা দেখালাম, এরকম অনেক অপশান দেখাতে পারবো, যেগুলো কিন্তু অপশান দেখেও একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দেওয়া যায়। আচ্ছা, সবাগার গল্প থেকে তথ্য অশুদ্ধ এসেছে। এখানে ওর মুকুন্দর যে কলিগ শিশিরকে কেন্দ্র করে, আমি তোমাদের পড়িয়েছিলাম অজিত ধরকে কেন্দ্র করে এরকম একই জিনিস, তো শিশিরকে কেন্দ্র করে এসেছে। এই ধরনের যে চরিত্র সম্বন্ধে বেশ কতগুলো কথা রয়েছে, আমি কে বা কার বর্ণনা বলা হয়েছে, এরকম বর্ণনামূলক চরিত্রের বর্ণনামূলক প্রশ্ন হিসাবে তোমাদেরকে করিয়েছি। সেটাই সেই প্যাটার্নটাই শুদ্ধ অশুদ্ধমূলক প্যাটার্নে এসেছে। তো সহজ, এটা যারা ক্লাস করেছো, যারা মক টেস্ট দিয়েছো, তাদের কাছে সহজই ছিল। বাকিরাও এইভাবে তৈরি করো। আচ্ছা, এরপর শহীদের মা, আমি বলেছিলাম যে চরিত্রের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনকে কেন্দ্র করে ক্রম আসছে, ঠিক শহীদের মা থেকেও সেটা এসেছে। এরপরে গিরগিটি থেকেও আমরা পাবো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার মতিলাল পাত্রী থেকে লাইনটা সহজ লাইন, এই যে গিরগিটি থেকেও উদ্ধৃতি তুলে ধরেছে দেখো। এবং সেখানেও গিরগিটি গল্পে মায়া এবং প্রণব যে অফিসের যে গল্পটা পেয়েছে, সুকুমার ভঞ্জের পাড়ায় ঘটনাটা ঘটেছে, কে পালিয়ে গেছে কার সাথে যেন, তো সেই নিয়ে একটা গল্প ছিল। আচ্ছা,
এরপর আচ্ছা, একটা যেমন ছিল চরিত্রকে কেন্দ্র করে তাদের বক্তব্য বিভিন্ন গল্প থেকে, এখানে এসছে লাইন তুলে দিয়েছে বা উদ্ধৃতি কোন গল্প থেকে সেই লাইন এসেছে। এটাও কিন্তু আমরা পাতে পারি যে লাইনগুলোকে যদি খেয়াল রাখি। নতুন খেতাব, খেতাব পাওয়ার প্রসঙ্গ আছে অঞ্জনগড় ফসিল গল্পে। ভোরের দিকে শরীর আর সহিল না, ভোরের দিকে শরীর সহিল না, ওখানে কি করা উচিত, এই সংসার সীমান্তে। তো এই যে এই ধরনের লাইনগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে কিন্তু আমরা এর উত্তর দিতে পারবো। যাই হোক, ছোট গল্প থেকে আমাদের 11টা প্রশ্ন এসেছে, অনেকগুলো প্রশ্ন এসেছে, কোথাও 9টা কোথাও 11টা দিচ্ছে, এই প্যাটার্নেই প্রশ্ন দেখতে পাচ্ছি। ছোট গল্প থেকে ওভারঅল ঠিকঠাক প্রশ্নই দিয়েছে, মিশ্রিত প্রশ্ন। ক্রমমূলক হিসাবে সংলাপকে গুরুত্ব দিয়েছে, চরিত্রের সংলাপগুলো বারবার বলছি। এবারে ছোট গল্প দিয়েছে মানে যে পরের বারে ছোট গল্প দেবে তা না, উপন্যাসের ক্ষেত্রেও দেখতে পারো। সাধারণত সংলাপ আমরা নাটকে দেখি, নাটক থেকে আসে, কিন্তু এবারে উপন্যাস, ছোট গল্প এইখান থেকেও কিন্তু পরপর সংলাপের ক্রম আসছে। আর ছোট গল্পের জন্য, কবিতার জন্য শূন্যস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজেই লাইনগুলো আমাদের বা বিশেষ বিশেষ শব্দগুলো কোথা থেকে দেবে আমরা জানি না, খেয়াল করতে হবে। এবং এই সব প্রশ্নের জন্য কি করে করবো ম্যাম, কি করে করবো ম্যাম, কিছু না, বারবার টেক্সট রিডিং পড়ো। মুখস্থ করার বা চাপ নিয়ে না, এমনি গল্পের মতন রিডিং পড়তে থাকো, তাহলেই উত্তর অনেকটা দিতে পারবে, অনেকটা। নাটকে আসে, নাটক থেকেও অনেকগুলো প্রশ্ন এসেছে। এবার টিনের তলোয়ার, টিনের তলোয়ার থেকে শুদ্ধ অশুদ্ধ ভীষণ সহজ প্রশ্ন ছিল, লাইনগুলো বারবার পড়িয়ে পড়িয়ে আমারই মুখস্থ হয়ে গেছে প্রায় প্রায়, তো এখান থেকে এটা দিয়েছি। আচ্ছা, জমিদার দর্পণ নাটকে, জমিদার দর্পণ, জনা, এই ধরনের নাটকগুলোর রাগ আমাদের খেয়াল রাখতে হবে, রাগ তাল, তো সেখান থেকেই একটা প্রশ্ন দিয়েছে। বাকি ইতিহাস থেকে খুব সহজ, যেমন ছোটো উপন্যাসের দিয়েছিল কার বর কার বউ, ঠিক তেমনই চরিত্র এবং কি তার পরিচয়, একে কেন্দ্র করেও যে প্রশ্নটা দিয়েছে খুব সহজ প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটা ব্যাপার আছে, শাহজাহান নাটক থেকে, এই প্রশ্নটা আমি বলবো ওই 20% প্রশ্নের মধ্যে পড়তে পারে, আমার মনে হয়েছে, কারণ আমার নিজেকে এই প্রশ্ন কিন্তু বই দেখে বার করতে হয়েছে। শাহজাহান নাটক থেকে আমি বুঝতে পারছিলাম কোন জায়গাটা থেকে, কিন্তু কার পরে কোনটা আমি নিজেই মনে করতে পারছিলাম না, আমাকে বই দেখতে হয়েছে। তো এই ধরনের কিছু প্রশ্ন আসবে, আমি আগেও বলেছি, এ নিয়ে চাপ নেবার কিছু নেই। তো হতে পারতো যে কোনো একটা বিশেষ প্রসঙ্গ থেকে সেখান থেকে ক্রম দিতে পারতো, তাহলে হয়তো মনে থাকতো। এবং লাইনগুলোও এমন তুলে ধরেছে, আমি তো শুধু এই শেষের 3টে পেয়েছিলাম, প্রথমের দুটোকে খুঁজেই পাচ্ছিলাম না কোথায় বলেছে, শেষের 3টেকে ধরে আমি প্রসঙ্গ খুঁজলাম, তারপর পেলাম। তো যাই হোক, এইরকম একটা প্রশ্ন এসেছে। প্রথম পার্থ থেকে শুদ্ধ অশুদ্ধ, এটা সহজ এসেছে আমি বলবো, কারণ শুক্লপক্ষে চতুর্দশীটা কৃষ্ণপক্ষ হবে, আরম্ভ হবার পূর্বদিনে। আর এইটা করিয়ে করিয়ে এতবার আমার নিজের মুখস্থ হয়ে গেছে, কে না বোঝে পরাজয়ের চেয়ে অর্ধেক রাজত্ব অনেক ভালো, খুব সহজ, এটা মুখে বলাও হয়, পরাজয়ের থেকে অর্ধেক রাজত্ব ভালো ইত্যাদি। তো এখানে যে ভুলগুলো আমরা সহজে বুঝতে পারবো। আর কর্ণের যে দানের মতো, দানে তিনি সূর্যের মতো উদার, বা আরও যে যে গুণগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু ক্রম শূন্যস্থান আসতে পারে, সে জায়গাটাও তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো প্রশ্নটা মোটামুটি সহজ ছিল। এরপরেরটা স্থান এবং অঙ্ক দৃশ্য, নবান্ন নাটকের 4টে মাত্র অঙ্ক আছে এবং তার যে দৃশ্যগুলো এমন কিছু না, এবং এখান থেকে যদি স্থান অঙ্ক দৃশ্য দেয় তাহলে সেই প্রশ্নকে সহজেই বলা যেতে পারে এবং এটাকে সহজেই তৈরি করা যেতে পারে। তো সেটাই দিয়েছে তোমাদের, বরং জনা নাটকে অনেক বড়, সেখান থেকে এই ধরনের স্থান অঙ্ক দিলে একটু চাপ লাগতো, কিন্তু নবান্ন নাটক সহজ। নবান্ন নাটক থেকে 2টো প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটাও মোটামুটি আছে। তারপর তোমার সিংহাসনের ক্ষয়রোগ, সুকৌশল বৃত্তের বাইরে কে রয়েছে, একজনই রয়েছে, চিত্রকর, সহজ প্রশ্ন। আচ্ছা, চাঁদ বণিকের পালা, এই চাঁদ বণিকের পালা থেকেও একটু প্রশ্নটা আমার কাছে লেগেছে, একটু খেয়াল করতে হবে, এইটাকে আমি 20%-এর মধ্যে ফেলবো, আমার নিজের মনে হয়েছে, আমার নিজেও তোমাদের পড়াতে পড়াতে প্রস্তুতি নেওয়া হয়ে যায় এবং সেখানে আমি সত্যি বলতে এই প্রশ্নের উত্তর নিজে করতে পারিনি, আমাকে বই দেখতে হয়েছে, সেজন্য আমি বলছি। তোমাদের কাছে সহজ মনে হতে পারে, তাহলে খুব ভালো প্রস্তুতি হয়েছে, যাদের প্রস্তুতি নেওয়া হয়নি তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেখে প্রস্তুতি নিতে শুরু করো, লাইনগুলো খেয়াল করো, মার্ক করো, সেটা। আচ্ছা, একে কি বলে সভ্যতা, এই প্রশ্ন আমি মক টেস্টে অনেকবার দিয়েছি, যে এখনের যে প্রশ্ন প্যাটার্ন, আগের বারেও কয়েকবার দেখেছি যে চরিত্রগুলো এবং সংলাপগুলোকে স্তম্ভের আকারে না দিয়ে শুদ্ধ অশুদ্ধের মধ্যে ফেলছে, যে কোনটা কে বলছে তার একটা কতগুলো অপশান দিয়ে কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ, প্রশ্ন সহজ।
জনা নাটকে চতুর্দিক অন্বেষণ দ্বাদশ যোজন, এটা সহজ প্রশ্ন। যাই হোক, নাটক থেকে 11টা প্রশ্ন এসেছে। চাঁদ বণিক এবং শাহজাহান আমার ব্যক্তিগতভাবে একটু কঠিন লেগেছে, 20%-এর মধ্যে ফেলেছি। তোমাদের সহজ লাগলে খুব ভালো প্রস্তুতি হচ্ছে, এবং বাকিরা শক্ত সহজ বলে কিছু হয় না, প্রস্তুতি নিতে হবে এইভাবে, তো নিতে থাকো। ইউনিট 6 নাটক থেকে অনেকগুলোই প্রশ্ন এসেছে। এরপর যাই প্রবন্ধ সাহিত্য। প্রবন্ধ সাহিত্যের সাময়িক পত্র থেকে এত সহজ প্রশ্ন কিন্তু খুব কমবার দেয়। সাময়িক পত্র থেকে যে দুটো প্রশ্ন দিয়েছে সে দুটো প্রশ্নই আমার খুব সহজ মনে হয়েছে। সবগুলো যদি আমি নাও পারি, কতকগুলো আমি জানি, সেগুলো থেকেই শুদ্ধ অশুদ্ধ বার করতে পারবো। প্রথমটা, কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে কিছু লিখতে গেলেই অনার্স লেভেলেই ছিল, তো সেখানেই আমাদের এই লাইনটা তো দিতেই হতো, কতগুলো লাইন এরকম গুরুত্বপূর্ণ ছিল। তো আর যারা সাময়িক পত্রের পিডিএফ নিয়েছো তারাও জানতে পারবে যে এই ইটা, সিটা, বিটা আমি নিজে জানতাম না, তো আমি ওটা কিছু করিনি, বাকিগুলোর মধ্যে থেকে আমি পেয়ে গেছিলাম শুদ্ধ অশুদ্ধ, টিক করে দিয়েছি। এরকম যে সবটা জানতে হবে তাও মানে নয়, যে দুটো তিনটে যদি মিলে যায়, দুটো অপশান শুদ্ধ আছে আর একটা তার সাথে মিলিয়ে যদি অপশান থেকে বের করা যায়, এরকম কিন্তু তোমরাও পারবে। আচ্ছা, এর পরেরটা বলি। কোনো লাইন তুলে দিয়ে সেটা কোন প্রবন্ধের অন্তর্গত সেটা বের করা বেশ চাপ। তো এখানেও দেখো, শব্দ সম্বন্ধে যদি আমরা একটু সূচি বাতিগ্রস্ত হতে পারি, তাহলে আমার বিশ্বাস বঙ্গভাষার নির্মলতা অনেক পরিমাণ রক্ষা পেতে পারে। কি বলতে চাইছে, যে শব্দ সম্বন্ধে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে সে শব্দ যেখানে সেখানে ব্যবহার করতে পারি না, সেই বিষয়টা যদি খেয়াল থাকে তাহলে আমাদের বাংলা ভাষার একটা নির্মল হবে, সেখানে ভুলভাল শব্দ এসে যাচ্ছে, এই জিনিসটা বলতে চাইছে। এই জিনিসটা প্রমথ চৌধুরী কোথায় বলেছেন? অবশ্যই মলট সমালোচনায়, কারণ তিনি অনেকেরই বইয়ের নাম দেখে বিব্রত হয়েছেন, বিরক্ত প্রকাশ করেছেন যে এ কী নাম, এটা কি হতে পারে, এই নাম দেখে তো এই মনে হতে পারে, ওই মনে হতে পারে, যে যা পারছে নাম দিয়ে দিচ্ছে, এই জিনিসটা মনে হয়েছে। এবং সেখান থেকে কিন্তু অর্থাৎ লাইনটার মানে কি বলতে চাইছে এটা বুঝলে এই উত্তর সহজ। বললাম সাময়িক পত্র থেকে পরের প্রশ্নও সহজ এসেছে। প্রথম প্রকাশের সম্পাদনা এই লাইনটা বেরিয়েছিল, দীনেশ রঞ্জন দাস বলেছেন। আমার জীবন থেকে কোন অংশ থেকে নেওয়া, আমি বলেছিলাম যে এরকম প্রশ্ন আসতে পারে, যে প্রথমেই যে প্রত্যেকটা রচনার প্রথমে যে কবিতাগুলো আছে বা শ্লোকগুলো রয়েছে, সেই শ্লোকগুলো থেকে লাইন তুলে দিয়ে কোনটা কোন অংশ থেকে নেওয়া, সেখান থেকে স্তম্ভ, আমি স্তম্ভ আকারে সম্ভবত দিয়েছিলাম, নাকি ক্রমমূলক হিসাবে দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের, তো সেখান থেকে একটা লাইন এসেছে। আচ্ছা, এরপরে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে যেটা এসেছে, এটাও ভীষণ সহজ প্রশ্ন। এখানেও ওই লাইনগুলো তুলে ধরলি কোনটা কোন লাইন থেকে এসেছে, ইন্দ্রিয় তৎপরতা কোথায় বলেছে, যে ওটা বিদ্যাপতি জয়দেব হবে, বা খরিদ্দেরের ব্যাপার, বা যে শ্রীগালরা কেহ দেওয়ান, এগুলো কিন্তু একদম সহজ। আচ্ছা, এর পরেরটাও একই ব্যাপার, দেখো যে ওই কোনো একটা উদ্ধৃতি তুলে দিয়ে কোন প্রবন্ধ থেকে নেওয়া শক্ত, কিন্তু দেখো সেই আবার উদ্ধৃতিগুলোকে খেয়াল করো যে কিভাবে বোঝাচ্ছেন ওরা। এই নামটি উল্লেখযোগ্য, কেননা আমাদের ব্যক্তিগত আর সামাজিক দায়িত্বের বড় একটা অংশ হলো মনে রাখা। মনে রাখাকে ইন্ডিকেট করতে চেয়েছে। তাহলে মনে রাখা বলতে আমার যেটা মনে পড়লো, রিমেম্বার টু রিমেম্বার। তাহলে রিমেম্বার টু রিমেম্বারের প্রসঙ্গ কোথায় আছে? যে উপন্যাস, যে প্রবন্ধে আছে জীবনানন্দ দাশ স্মরণে, তো সেটাই উত্তর হবে। এইভাবে বুদ্ধি খাটাতে হবে। শিল্পে অনধিকার, এখান থেকে আমি নিজেই ক্রম অনেকবার দিয়েছিলাম, আমাদের পিডিএফেও রয়েছে ক্রম, এই ধরনের ক্রম তৈরি করতে হবে, এটা নিয়ে কোনো বলার কিছু নেই। আচ্ছা, এই যে এখানের উদ্ধৃতি থেকে অবিন্যস্তভাবে আমি এই ধরনের প্রশ্ন মক টেস্টে করিয়েছিলাম, তো এই প্রশ্ন কিন্তু এসেছে যে কোনো একটা শ্লোক থেকে বা কোনো একটা কবিতা থেকে ক্রম আসবে, কিন্তু এর বিষয় খেয়াল করার বিষয় যে এই চরে আজ কত আছে পাপি শত শত, মানে নবম রচনা থেকেই ক্রমটাও দিয়েছে, একই জায়গা থেকে প্রশ্ন দিয়েছে। এবার চলে আসি, আচ্ছা ইউনিটস, তোমাদের প্রবন্ধ সাহিত্যে 8টা প্রশ্ন আসছে, প্রাচ্য পাশ্চাত্য থেকে কিন্তু আসেনি, খেয়াল করবে, পরের বারে হয়তো প্রাচ্য পাশ্চাত্য থেকে বেশি আসতে পারে হয়তো। এরপরে আসি রবীন্দ্র সাহিত্যে, কারণ এমন হতে পারে যে ম্যাম প্রাচ্য পাশ্চাত্য থেকে করেছি, আমার জীবন থেকে করিনি, এটা কিন্তু নয়, কারণ নেটে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা হায়ার স্টাডির ক্ষেত্রে সাজেশন চলে না। ইউনিট 8 রবীন্দ্র সাহিত্য থেকে মনুষ্য প্রবন্ধ, এই বিষয়টা আমি বলবো, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাম মনে রাখবো কী করে, আমি নিজেও জানি না মনে রাখবো কী করে, আমার নিজেরও ভুলে যেতাম, কিন্তু আমি আমার মানে ক্লাসে এমন কয়েকজন স্টুডেন্টকে পেয়েছিলাম, তারা কিন্তু আমি যেখান থেকে প্রশ্ন করতাম, এই পঞ্চভূতের মনুষ্য নরনারী
যে কার বক্তব্য, তারা কিন্তু খুব ইজিলি বলে দিতে পারতো যে এটা এই বলেছে। তো তারা যখন তৈরি করতে পেরেছে, আমি সত্যিই অবাক হয়েছিলাম এবং আমার খুব ভালো লাগে। তাদের কথা আমি বারবার বলি অন্যজনদের, এবং তোমাদেরও জানাচ্ছি যে তারা কিন্তু তৈরি করতে পেরেছিল যে কোনটা। আমি এখনও জানি যে এই প্রশ্নের উত্তর সে ঠিক দিতে পারবে, তারা যে 2-3 জন করেছিল। তো এইভাবেই যে বারবার পড়ে পড়ে বারবার পড়ে পড়ে আয়ত্ত করতে হবে, বা কে কোন ধরনের বক্তব্য রাখছে, তার ভাবনাটা কেমন, তার ভাবনা যেমন হবে সে সেই রকম বক্তব্য রাখবে, তার কথা সেই রকম হবে। এই জিনিসটাকে খেয়াল করে আমি বলেছিলাম তৈরি করতে, সে এই বিষয়টাই খেয়াল করেছিল এবং খাতাতে সেইভাবে ছক করেছিল, করে মনে রাখতে পেরেছে। সেখান থেকে এই প্রশ্ন এসেছে। এরপর আচ্ছা, এর পরের প্রশ্নটা আমি তোমাদের জন্য দিচ্ছি। কেন দিচ্ছি, এখানে দেখলাম যে গল্পগুচ্ছ থেকে সমস্ত গল্প থেকেই প্রায় নিয়ে নিয়েছে এবং শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করতে বলেছে, মানে আমাদের প্রত্যেকটা লাইনকে খুঁজে খুঁজে দেখতে হবে, সেখান থেকে কোনো শব্দ একটা চেঞ্জ থাকলেই সেটা অশুদ্ধ হবে। প্রশ্ন খোঁজাও কিন্তু একটা ভালো কাজ প্রশ্ন তৈরি করার জন্য বা প্রস্তুতি নেবার জন্য। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে জানাবে, এখানে কোনো হাতি ঘোড়া ভাবতে হবে না, বই খুলবে, লাইন খুঁজবে, সেখান থেকে উত্তরটা বের করতে হবে। এর উত্তরটা আমি তোমাদের থেকে চাইছি। এবং দেখো, এই প্রশ্ন খুঁজতে গেলে তোমাদের এতগুলো ছোট গল্প খুঁজতে হবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের আরও 3টে লাইন মাথায় চলে আসবে। পরের পরীক্ষার সময় বা যে কোনো মক টেস্ট দেওয়ার সময় আমার কথাটা তোমাদের মনে আসবে যে হ্যাঁ, এই লাইনটা তো আমি দেখেছিলাম প্রশ্নের উত্তরটা খুঁজতে খুঁজতে। তো এই জন্য খোঁজো বারবার। তো এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। রবীন্দ্র গল্পগুচ্ছ থেকে। তারপর জীবন স্মৃতি থেকে এসেছে, আমি এটা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় করেছি। এরপরেরটা এসেছে রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্র প্রবন্ধ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা তো এমনিই পেরেছিলাম। বিজয়িনী কবিতা থেকে, আমার বিজয়িনী কবিতা আমার নিজের মনে ছিল না, আমি নিজে বই খুলে বের করে পড়েছি। কারণ এই ধরনের কবিতাগুলো যেহেতু একটু ভাববাদী কবিতা, একটু মানে ভাববাহী, তো সেজন্য এগুলো মনে রাখাটা খুব শক্ত হয়ে যায় আমার, বেসিক্যালি আমার জন্য। যাদের মুখস্থ করে ফেলতে পারো, যদি বিশেষ করে যারা আবৃত্তি করেন, তারা কিন্তু কবিতা খুব সহজে মুখস্থ করে ফেলতে পারেন, তাদের জন্য সহজ। বারবার শোনো, মুখস্থ করার চেষ্টা করো। আগে রবীন্দ্রনাথের এই কাব্যের কবিতাগুলো থেকে কোনটা কবে প্রকাশিত হয়েছে এই ধরনের প্রশ্ন আসতো, এখন উদ্ধৃতি থেকে শুদ্ধ অশুদ্ধ ক্রম এই ধরনের প্রশ্ন দিচ্ছে। পুনশ্চ বা নবজাতক এই কাব্যগুলোতে একটু ছোট গল্পের আকারে কবিতাগুলো রয়েছে, যেগুলো কিন্তু মনে রাখা তুলনামূলক সহজ। তো সেগুলোকে আমি বলবো তৈরি করে নাও, যদিও চিত্রাটা যদিও না হয়, কিন্তু যদির কথা তো থাকে না ইউজিসি নেট এক্সামে, তো তৈরি করতে পারাটাই ভালো। ঘরে বাইরে থেকে প্রশ্ন সহজ এসেছে। মুক্তধারা থেকেও প্রশ্ন আমি বলবো সহজ এসেছে। মুক্তধারা এটা ধনঞ্জয়ের বক্তব্যগুলোকে কেন্দ্র করে ক্রমটা দিয়েছে, তো প্রশ্ন মোটামুটি সহজ ছিল। অচলায়তন থেকেও দিয়েছে যে কার বক্তব্য, এরকম ধরনের প্রশ্ন এসে থাকে, মক টেস্টেও দেওয়া ছিল। আচ্ছা, এই যে পুনশ্চ কাব্যের বালক কবিতা যেটা বলছিলাম, যেগুলো ছোট গল্পের মতন থাকে, বালক খুব বড় কবিতা ছিল না, সম্ভবত এটা শেষের স্তবক ছিল, শেষের স্তবক থেকে ক্রমটা দিয়েছে। এটা আমার কাছে সহজ প্রশ্ন লেগেছে। তো যাই হোক, ইউনিট 8 থেকে 9টা প্রশ্ন এসেছে, ভালোই প্রশ্ন এসেছে। ইউনিট 9 ছন্দ অলঙ্কার, ছন্দে মাত্র 2টো প্রশ্ন দিয়েছে, ছন্দ নির্ণয় দেয়নি, তো আমি এইটা বের করেছিলাম। এবারে অলঙ্কারের ক্ষেত্রে যেটা বলবো, আচ্ছা ছন্দের ক্ষেত্রে যেটা বলবো, ছন্দের মাত্রা নির্ণয় থেকে একটু সরে যাচ্ছে, মানে এই নয় যে ছন্দ নির্ণয় দেবে না, পরবর্তী পরীক্ষাতেই দিয়ে দিতে পারে বা বেশি করে দিতে পারে, এবারে যেহেতু মাত্র 2টো এসেছে ছন্দ থেকে। আর যেটা বলবো যে ছন্দের প্রশ্নগুলোর জন্য যে তোমাদের যে প্রবোধবাবুর বই, অমূল্যবাবুর বই, এই বইগুলো থেকে বার করো। আমি ছন্দের সেভাবে ক্লাস নিতে পারিনি, আমি নেবার চেষ্টা করব তোমাদেরকে ক্লাস দেবার। তথ্যগুলোকে বের করতে হবে শুদ্ধ অশুদ্ধ বা সাধারণ প্রশ্নের জন্য, মানে ছন্দ নির্ণয় ছাড়াও এই ধরনের প্রশ্নের উপর জোর দিতে হবে। আর অলঙ্কারের জন্য খেয়াল করো, আমি সব সময় বলি অলঙ্কারের জন্য শ্যামাপদবাবুর অলঙ্কার চন্দ্রিকা, আর সেই প্রশ্নই এসেছে, একদম সেখান থেকে লাইন তুলে তুলে এসেছে। আমরাও অলঙ্কারের জন্য অলঙ্কার চন্দ্রিকাই পড়ে এসেছি সারা জীবন, আর তোমাদেরও বলি অলঙ্কার চন্দ্রিকাই পড়তে। আর যদি একটু খটোমটো লাগে, একটু পাশাপাশি অন্য কারো, জীবেন্দ্র সিংহ রায় বা মিহির চৌধুরী কামিল্লা, এদের 1-2টো বই রাখতে পারো, তবে অলঙ্কার চন্দ্রিকার মতন বই হয় না। শ্যামাপদর বাবুর বইটা থেকে লাইন তুলে তুলে তোমাদের প্রশ্ন দিয়েছে এবং এটাই করে প্রতিবার ইউজিসি নেট। তো সেজন্য বলছি যে এপিগ্রামের সাদৃশ্য পাওয়া যায় তো বিরোধাভাস, তারপর এই যে লাইনগুলো দিয়েছে, এই লাইনগুলো কিন্তু কোন অলঙ্কার উদাহরণ ওখানেই রয়েছে, ব্যতিক্রমী বলো
বা এমনি সাধারণ উদাহরণই বলো, ওখান থেকেই তুলে ধরো। শুধু তাই নয়, অলঙ্কার থেকে যে শুদ্ধ অশুদ্ধ প্রশ্নটা এসেছে সেই প্রশ্নের লাইনগুলোও কিন্তু অলঙ্কার চন্দ্রিকা থেকে তুলে ধরা। তো তোমরা নিশ্চয়ই উত্তরগুলো সব দেখে নিতে পারছো বলার সাথে সাথে। সমস্যা নেই, আমি এর কোয়েশ্চেনের যে আসল প্রশ্নটা পেয়েছিলাম, আমি তো এটা ইউনিট ওয়াইজ ভাগ করে নিয়েছি, সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা সেখান থেকে পরে মিলিয়ে নিও। আচ্ছা, এরপর ইউনিট 10, তোমাদের সুবিধার জন্য আমি এটা করে দেবো। ইউনিট 10 থেকে আসছে তোমার, আচ্ছা ইউনিট 9 থেকে মাত্র 5টা প্রশ্ন এসেছে, পরের বারে বেশি প্রশ্ন আসতে পারে, ভালো করে তৈরি করো। আচ্ছা, ইউনিট 10 থেকে উজ্জ্বল নীলমণি থেকে এসেছে পৌর পূর্বরাগের তৃতীয় দশা সহজে জাগর যা। পরের প্রশ্নটা খেয়াল করো, পরের প্রশ্নটা আমাদের কিন্তু অন্য একটা দিক ইন্ডিকেট করছে। উজ্জ্বল নীলমণি আমরা এতদিন পড়েছি সেখানকার মধ্যেকার যে শৃঙ্গার রস বা তাকে কেন্দ্র করে যা লেখা, যা তথ্য, সেগুলো পড়েছি। কিন্তু এবার ইউজিসি নেট বলছে না, এবার থামো, পোয়েটিক্স আমরা পড়ি, পোয়েটিক্সের গ্রন্থ পড়ি, তার সূচিপত্র থেকে শুরু করে কোন পাতায় কি রয়েছে, কোন পরিচ্ছেদে কি রয়েছে, কত নম্বর পরিচ্ছেদ, কার পরে কোন পর্ব শুরু হয়েছে, কোন বিষয়ের পর কোন বিষয় শুরু হয়েছে, তার ক্রম আমরা সব করি। তাহলে উজ্জ্বল নীলমণি থেকে নয় কেন? উজ্জ্বল নীলমণি থেকে এবার গ্রন্থ ভিত্তিক প্রশ্ন আসছে, উজ্জ্বল নীলমণি গ্রন্থ সম্পর্কে প্রশ্ন আসছে, এই গ্রন্থটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো তেমনই প্রশ্ন দিয়েছে উজ্জ্বল নীলমণি গ্রন্থের নায়িকাভেদ প্রকরণে মোট শ্লোক সংখ্যা কত। এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম। নায়িকাভেদ প্রকরণ খুলবে এবং শ্লোক গুনতে থাকবে। উত্তর দেখে, অপশান দেখেই মনে হচ্ছে 50 থেকে 55টার মধ্যেই শ্লোক আছে, সেজন্য আমি আর গুনতে যাইনি, কারণ আমার নিজেরও এটা রেডি করা ছিল না। তোমরা গুনে এর উত্তর আমাকে বলবে। এর পরেও উজ্জ্বল নীলমণির যে শুদ্ধ অশুদ্ধ, সেখানেও কিন্তু উজ্জ্বল নীলমণি বইটার উপর জোর দিচ্ছে। কাজেই উজ্জ্বল নীলমণির তথ্যের সাথে সাথে টেক্সট বেসড মানে গ্রন্থটা সম্পর্কেও তথ্য সংগ্রহ আমাদের করতে হবে। এই হচ্ছে প্রশ্ন, আমি এখান থেকে উত্তর করেছি, তোমরা এটা মিলিয়ে নাও। এরপর হচ্ছে তোমার পোয়েটিক্স থেকে খুব সহজ প্রশ্ন, এই প্রশ্ন আমি দিয়েইছিলাম মক টেস্টে। তোমরা উজ্জ্বল নীলমণি থেকে বরং আমি বেশ কিছু শক্ত প্রশ্ন করিয়েছিলাম, আসেনি, গ্রন্থ সম্পর্কে প্রশ্ন এসেছে। পোয়েটিক্স থেকে এই প্রশ্ন এবং এর পরেরটা, এই দুটো প্রশ্ন তো মনে হয় তুলেই দিয়েছে, আমি এইভাবেই দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই ট্র্যাজেডির সুস্পষ্ট সংজ্ঞা, এটা আগে আসতো, সেটেতে তো আসতোই, নেটেতেও মোটামুটি আসতো এই প্রশ্নটা, অনেক দিন পর রিপিট হলো প্রশ্নটা। আর এছাড়া প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্ব থেকে যে শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে প্রশ্নগুলো দিয়েছে, আমি পাশে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারবে। এবং আমি যখন ক্লাসেও পড়িয়েছিলাম, মক টেস্টেও প্রশ্ন দিয়েছিলাম এবং আলোচনাও যেটা করেছিলাম, যে প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্বের প্রশ্ন যখন নির্বাচন করছে ইউজিসি নেট, তারা দেখো একটু কম প্রধান মানে কম পরিচিতি যে আলংকারিক, আমরা বলতে পারি না অবশ্যই কম পরিচিতি, তাও বামন ভামহ ছেড়ে জগন্নাথ বা এই ধরনের যারা আছেন, তাদের ভোজরাজ, জগন্নাথ বা রুদ্রক, এদের কাছে যাচ্ছেন, যে এদের আবির্ভাবকালের ক্রম, এরা কে কোন বই লিখেছে, এরা কে কি বলেছে, এদের উদ্ধৃতি, এদের বইগুলো সম্পর্কে কার কোন বই কতগুলো অধ্যায় বিভক্ত ইত্যাদি, এই সমস্ত কিন্তু আসছে। এবং এইগুলো তোমরা দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের বইতে পাবে। এছাড়াও যদি একে কেন্দ্র করে বিভিন্ন স্তম্ভমূলক প্রশ্ন চাও, যা আমাদের ইউনিট 10-এর পিডিএফ আমার বাংলা থেকে মনে হয় সবথেকে বেশি বিক্রি হয়েছে নাটক, ইউনিট 10, এই বইগুলো, আর চর্যাপদ সম্ভবত এখনের মধ্যে। তো অনেকের কাছে এই বই রয়েছে এবং তারা দেখতে পাবে যে এই ধরনের প্রশ্ন মানে তোমরা কমন পেয়েছো, আমাকে অনেকেই আগে জানিয়েছো এবং আমি নতুনদেরও বলছি যে তোমরা এইভাবে তৈরি করো, কিংবা পিডিএফটা সংগ্রহ করতে পারলে করে তৈরি হও, যে একটু কম যারা জনপ্রিয় তাদের থেকে প্রশ্ন তুলে ধরছে। আমি এখানে পাশে ভুলগুলো লিখে দিয়েছি যাতে নিজেরা ঠিক করে নিতে পারো। এরপরেও একই প্রশ্নটা সহজ ছিল, শুদ্ধ অশুদ্ধ। আর এই যে আলংকারিক এবং তাদের গ্রন্থ, খেয়াল করো সেই একই, আমি যেটা বলছি যে অতটা পরিচিত নয় ভট্টতৌত বা রুদ্রভট্ট, তাদের হয়তো একটা দুটো তথ্যের মধ্যেই আমরা জানি এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসছে। যাই হোক, অলঙ্কার শাস্ত্র থেকে বা মোটামুটি ইউনিট 10 থেকে 9টা প্রশ্ন এসেছে, প্রশ্ন খুব সহজ এবং সাধারণ এসেছে, এবং ওভারঅল যে প্রশ্ন এবারে কিন্তু চান্স পাবার মানে বেশি, যারা খুব ভালোভাবে সিরিয়াসলি তৈরি হয়েছে তাদেরকে কিন্তু চান্স পাবার সম্ভাবনা বেশি। এবার আমাকে সবাই প্রশ্ন করবে ম্যাম কাট অফ কত নামবে, আমি সরি, আমি এটা জানি না, আমি কাট অফ নির্ণয় ঠিকঠাকভাবে জানি না।
আমার কাছে হচ্ছে যে আমাকে ভালো নাম্বার পেয়ে ভালো একটা পার্সেন্টেজ পেয়ে তুলতে হবে। আমি চেষ্টা করব আমাদের যে 100টা প্রশ্ন থাকে সেই 100টা প্রশ্নের মধ্যে আমি 80টা ঠিক করব। কি কাট অফ নামলো, কে কোথায় নামলো, আমার জানার কোথাও দরকার নেই। আমি আজীবন এইভাবে পড়ে এসেছি, সবাইকে এইভাবে পড়তে বলি যে এই সব বিষয়ে মাথা ব্যথা করে লাভ নেই, এই মাথা ব্যথাটা নিজের টেক্সটের মধ্যে দাও, তাহলে কিন্তু এই ধরনের মাথা ব্যথা থাকে না। আর সামান্য ওই একটুখানি পেরিয়ে তো যে দরকার নেই, আমাকে JRF পেয়ে পাস করতে হবে, তাহলে বেটার। তো সেক্ষেত্রে বলবো এইসব কাট অফ টাট অফ নিয়ে মাথা না ঘামিয়ে, যাদের মনে হয়েছে যে বেশ কিছু খটোমটো হয়ে, তারা আবার প্রস্তুতি শুরু করে দাও। কবে আর ফাইনাল আনসার কি বেরোবে, কবে উত্তরপত্র বেরোবে, তার জন্য না নিয়ে একটা যে প্রস্তুতির মধ্যে, যে রুটিনের মধ্যে চলছিলে সেই রুটিন ব্রেক করো না। এবার আসি আর একটা প্রসঙ্গে। ও আচ্ছা, তার আগে আমি আর একটা জিনিস আলোচনা করে দিই যে তোমাদের মোটামুটি সাধারণ প্রশ্ন এসেছে 36-37টার মতন, ক্রমমূলক প্রশ্ন এসেছে 15টা, শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন এসেছে 20টা, স্তম্ভমূলক প্রশ্ন 15টার মতন, শূন্যস্থান এসেছে 3-4টের মতন। এই প্যাটার্নের প্রশ্ন এসেছে। তো এরকম ধরনেরই আসে, মানে যে ক্রমটা, আমি অনেকে জানতে চাই যে ম্যাম কতগুলো ক্রম আসবে, কেমন ধরনের ক্রম, মানেই শক্ত, তা কিন্তু নয়। ক্রম আর স্তম্ভ প্রায় কাছাকাছি এসেছে কিন্তু। আচ্ছা, মন্তব্য যুক্তি এবারে নেই, পরের বারে মন্তব্য যুক্তির উপরেও জোর দিতে পারে, বিবৃতি ঠিক না ভুল, অর্ধেক ঠিক অর্ধেক ভুল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং মন্তব্য যুক্তির ক্ষেত্রে যে প্যাটার্ন ফলো করতে হবে, যে শুধু তথ্য নয়, ভাবটাও, কি বলতে চেয়েছে সেই ভাবকে কেন্দ্র করে, হয়তো লাইন হুবহু তুলে দেবে না মন্তব্য যুক্তির ক্ষেত্রে, সেই ভাবনাটাকে রাখবে এবং কি বলতে চেয়েছে সেখান থেকে সেটা আংশিক সত্য নাকি আংশিক ভুল, এইভাবে উত্তর বের করতে হবে। আর একটা, যে অনেকেই ক্লাস চেয়েছো, আমরা একবার নোটিশ দিয়েও আমার কারণে সেই নোটিশ ওনারা তুলে নিয়েছেন আমার বাংলা, তারপরেও আমি সময় দিতে পারছি, সময়টার জন্য একটু সমস্যা হচ্ছে আমার, আমি বিকেল 5টা থেকে 6:30 7টা পর্যন্ত সময় দিতে পারবো বলেছি, 7টার টাইমটা হচ্ছে না আমার জন্য। তো নোটিশ তোমরা পেয়ে যাবে অবশ্যই, ক্লাস শুরু হচ্ছে। হয়তো অনেকে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছো, কারণ অনেক দিন থেকেই আমাকে বলছো এবং আমি পেরে উঠছিলাম না। তো যারা এখনও কোথাও ভর্তি হওনি বা ভর্তি হতে চাইছো, তাদের জন্য খুব শর্ট নোটিশে আমরা অ্যাডমিশনটা নিচ্ছি। তো ডিটেলস তোমরা পেয়ে যাবে, ডিটেলস কমিউনিটি পোস্টে দেবো, ডিটেলস এখানেও দেখতে পাচ্ছ। তো তোমরা ভর্তি হতে পারো। নেক্সট শনিবার থেকে আমি ক্লাস শুরু করব। আর যারা চ্যানেলে আলোচনা চাও বা এখনই ক্লাস শুরু করার কথা ভাবছো না, বা যা ইচ্ছা, অনেকেই আমাকে বলতে থাকো ক্লাস শুরু করবেন কবে ম্যাম, মক টেস্ট কবে শুরু করবেন, তো এই শুরু করছি আপাতত। আর তোমরা আর কোন বিষয়ে আলোচনা চাও, কোন বিষয়ে প্রস্তুতি নিতে চাও, কারণ সময় নষ্ট করে লাভ নেই। আর ডিসেম্বরটা আমি বলবো সমস্ত স্টুডেন্টদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট হওয়া উচিত, কারণ ডিসেম্বর নেট এবং সেট দুটোর জন্যই প্রস্তুতি নেওয়া যায়। তো সেই মতন করেই আমরা 6-7 মাসের একটা কোর্স এটা রাখছি, যে 6-7 মাসের মধ্যে টোটাল কীভাবে প্রস্তুতি নিয়ে নিতে হবে সেই মতন একটা ক্লাস দেব, বেশি লেন্দি করব না ক্লাস প্রসেসটা। তো অ্যাডমিশনের কথা তোমরা নোটিশ পেয়ে যাবে, সেখানে অ্যাডমিশন নাও। আর যারা এমনি আলোচনা চাও, বাড়িতে বসে প্রস্তুতি নিতে চাও, PDF কিনে অনেকে প্রস্তুতি নিতে চায় বাড়িতে বসে নিজের মতন করে, তো তারা জানাও কোন বিষয় থেকে তোমরা ক্লাস চাও, সেই মতন চ্যানেলে আলোচনা করা হবে। তো যাই হোক, সবার জন্য বেস্ট অফ লাক, প্রস্তুতি শুরু করো, কেউ ফাঁক দিও না, এটাই শেষে কথা বলবো, যে যেমন রুটিন চলছিল তেমন রুটিনে প্রস্তুতি চলতে থাকো।